হ্যাঁ, গুড ইভিনিং। যেটা বলছিলাম ফার্স্ট ক্লাসেতে সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা হবে 50 নম্বরে, ঠিক আছে? এবার এই 50-এর মধ্যে আমাদের মিনিমাম 18 নম্বর পেতে হবে। এবারে 50টা কিন্তু 1 নম্বরেরই কোয়েশ্চেন থাকে, এমসিকিউই আপনারা দেখতেই পাচ্ছেন। এইবারে আমাদের সবকটা চ্যাপ্টার পড়তে পারলে তো ভালো, কিন্তু পড়ার দরকার নেই। আমার মনে হয় যে বেছে বেছে যদি 7টা থেকে 8টা চ্যাপ্টার পড়া হয় গুড এনাফ। যদিও আমি এখানে সবকটাই এখন ডিসকাস করব, কিন্তু তার মধ্যেও আপনারা, আমি যে বইটা দিয়েছিলাম তাতে আপনারা হয়তো একটু ঘাবড়ে গেছেন যে এত মোটা বই পড়তে হবে। না, এটা করতে হবে কি, যে প্রত্যেক কটা চ্যাপ্টারের পেছনে দেখবেন কিছু সেলফ স্টাডি কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনটা আপনাকে পড়লেই হবে। আর এই যে 250টা প্রশ্ন, এই 250টা প্রশ্ন পড়লেও কিন্তু যথেষ্ট। আর একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এতে কোনো নেগেটিভ মার্কিং নেই, সেই জন্য আপনাদের সবকটা প্রশ্নই অ্যান্সার দিতে হবে। আর আমরা দেখেছি যে মোটামুটি বিকেলে 5টার পরের যে স্লটগুলো, সেই স্লটে কোয়েশ্চেনটা একটু বেটার আসে সকালের তুলনা। এটার কারণ জিজ্ঞাসা করে লাভ নেই, কিন্তু বলে যে বিকেলের দিকে প্রশ্নগুলো একটু হালকা সোজা আসে। তো আমরা কয়েকটা ভিডিও আপনাদের পাঠিয়ে দেবো, যেখানে দেওয়া আছে যে কিভাবে পাস করা যায়। কিন্তু আমি নিজের শর্টকাটটা খুব একটা পছন্দ করি না, যার জন্য পরিশ্রম হলো ওই সারাদিন ধরে কাজ করার পরেও আমি কিন্তু আপনাদের নিয়ে বসছি, যাতে কিনা নলেজটা পেলে তাতে কি হয়, বেসটা সলিড হয়। আচ্ছা, আমরা আর বাড়তি কথা না গিয়ে আমরা শুরু করছি যে হু ইজ প্রোটেক্টেড আন্ডার ইনকন্টেস্টেবল ক্লজ included under a LIC policy। এই ইনকন্টেস্টেবল ক্লজটা আমি প্রথম বলে দিই এটা কি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে, যদি একটা পলিসি হওয়ার পরে 3 বছর কমপ্লিট হয়ে যায়, তাহলে দেখবেন সেই পলিসিটাকে আর কন্টেস্ট করা যায় না। এক কথায় বলতে গেলে, ধরুন তার একটা অসুখ ছিল, অথচ সে সেই অসুখটা বলেনি, পলিসি করেছে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, 5 বছরের মাথায় মারা গেল, তখন ইন্স্যুর কোম্পানি বলতে পারে না যে না না না, ওর তো ক্যান্সার ছিল, বলেনি, আমরা ওকে টাকা দেব না। এটা বলতে পারে না। এটার কোন লয়ের মাধ্যমে বলুন? আমি যখন প্রশ্ন করবো আপনারা উত্তর দেন। ইনকন্টেস্টেবল। তাহলে ইনকন্টেস্টেবলটা কে এনজয় করে? অবশ্যই ইনসিওর্ড এনজয় করে, ঠিক আছে? এইবারে কতগুলো জিনিস, এই যে ধরুন সেকশন 45 ইনডিসপিউটেবল ক্লজ, এক্ষুনি আপনাদেরকে দেখুন কাছাকাছি প্রশ্ন, তাতে বুঝতেই পারছেন একই জিনিস আমি আর রিপিট করছি না। এই যে সেকশন 45, যে আমি ডিসপিউট করতে পারবো না, আমার ডিসপিউট করার কোনো ক্ষমতা নেই। প্রোটেক্ট দ্য ইনসিওর্ড ফ্রম রিজেকশন অফ ক্লেম বাই দ্য ইনসিওরার। এক্ষুনি এটাই ডিসকাশন হয়েছে। হ্যাঁ, টাইমটাও দেখুন লেখা বেরিয়ে গেল, 3 বছর, একদম সোজা। তাহলে ওই একই জিনিস আর রিপিট করছি না। যা, এক সেকেন্ড। তো তারপরে থার্ড প্রশ্ন হচ্ছে, দাঁড়ান, অনেক উঠে গেল। হ্যাঁ, as per the suicide clause, if the life assured dies as a result of suicide after 3 years of the issue of policy, what does the beneficiary
receive as the claim. প্রথমে আপনাকে জানতে হবে যে সুইসাইড ক্লজটা কি, যে সুইসাইডে মারা গেলে তাহলে ক্লেম দেওয়া হবে না, সেটা কতদিন, সেটা মাত্র 12 মাস। অর্থাৎ একজন পলিসি করে যদি 13 মাসের মাথায় অর্থাৎ 12 মাস ক্রস করে গেল, তারপরে সে যদি সুইসাইড করে অর্থাৎ 1 বছর 1 মাস হয়ে গেছে পলিসির বয়স, তাহলে কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে। বোঝা গেছে? পুরো টাকা মানে মনে করুন সে 50 লাখ টাকার পলিসি করেছে, 50 লাখ টাকাই পাওয়া যাবে এবং ওর বোনাসও পাওয়া যাবে, অর্থাৎ ওটা ক্লেম হয়ে গেল। এবার আপনার মনে হতে পারে তাহলে তো সবাই পলিসি করে সুইসাইড করবে। এটাতে দেখা গেছে যে সুইসাইডাল যে টেন্ডেন্সি, এটা হচ্ছে একটা ইমোশন যেটা ইমিডিয়েটলি হয়, আর সেই অবস্থায় তাকে যদি আটকে দেওয়া হয় সে আর সুইসাইড করে না। আর সুইসাইডকে ধরা হয় যদি কেউ 13 মাসের মাথায় সুইসাইড করে, তাহলে কিন্তু এইটা বোঝা যায় যে সে পলিসি করে সুইসাইড করেনি, সে তার সেই সময় সিচুয়েশন হয়েছে করেছে, এবং সেক্ষেত্রে আমরা ক্লেম পেমেন্ট করি। কিন্তু ডাবল অ্যাক্সিডেন্ট বেনিফিট না, সুইসাইড ইজ নট এ অ্যাক্সিডেন্টাল ক্লেম, এটা একটা মানসিক রোগের মৃত্যু, সুতরাং এটা নর্মাল ক্লেম হবে। ক্লিয়ার? সেই জন্য খেয়াল করে দেখুন 4 নম্বর পয়েন্টটা কারেক্ট, ফুল ফেস অ্যামাউন্ট অফ দ্য পলিসি। What does first premium receipt signifies? এপিআর একটা পলিসি করার পর একটা পাকা রসিদ আপনারা পান, সেই পাকা রসিদটাকেই বলা হয় এপিআর। এই এপিআর হোয়াট ডাজ ফার্স্ট প্রিমিয়াম রিসিট সিগনিফাইজ, সেখানে বলছে ফ্রিলুক পিরিয়ড এন্ডেড না, ইট ইজ দ্য এভিডেন্স দ্যাট দ্য পলিসি কন্ট্রাক্ট হ্যাজ বিগান, পলিসি ক্যানট বি ক্যান্সেলড নাও, পলিসি হ্যাজ অ্যাকোয়ার্ড এ সার্টেন ক্যাশ ভ্যালু। এইগুলো যদি আপনি কমন সেন্স অ্যাপ্লাই করেন, এর অ্যান্সার আপনি নিজেই দিতে পারবেন যে ফার্স্ট প্রিমিয়াম রিসিট ইজ দ্য এভিডেন্স। অর্থাৎ আপনি জানেন যদি একটা এপিআর বেরিয়ে গেল, তারপরে তার মৃত্যু ঘটলে, তাহলে কিন্তু পলিসি বন্ড ইস্যু হোক বা না হোক, ক্লেম কিন্তু পাওয়া যাবে। তাহলে সেকেন্ড, ওকে। ফিফথ প্রশ্ন, আচ্ছা আমি যে বলে যাচ্ছি কোনো জায়গায় অসুবিধা হলে কিন্তু সাথে সাথে প্রশ্ন করবে না। কারণ আমি আপনাদের এইখানে ক্লাসরুম ট্রেনিং এ কি হয়, আমরা মুখ দেখতে পাই, মুখ দেখলে আমরা চোখ দেখলে বুঝতে পারি আপনি নিতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আমি তো এখানে আপনাদের মুখও দেখতে পাচ্ছি, এখন আমি স্ক্রিনটা দেখছি, সেই জন্য আপনারা মানে করবেন, জিজ্ঞাসা করবেন। Identify the document that evidence of contract between the insured and insured. ইন্সিওরার মানে হচ্ছে জানবেন কোম্পানি, আর ইনসিওর্ড মানে হচ্ছে যে পলিসি করছে, লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স। প্রপোজাল ফর্ম, আইডেন্টিফাই দ্য ডকুমেন্ট দ্যাট এভিডেন্স অফ কন্ট্রাক্ট। প্রপোজাল ফর্মটা কি জানেন? প্রপোজাল ফর্মটা হচ্ছে প্রপোজাল ফর কন্ট্রাক্ট। ক্লেম ফর্ম অবশ্যই ক্লেম ফর্ম হচ্ছে ক্লেম নেওয়ার জন্য, নমিনেশন ফর্ম নমিনি করার জন্য, অ্যান্ড পলিসি ডকুমেন্ট ইজ দ্য এভিডেন্স অফ কন্ট্রাক্ট। খুব সোজা, এগুলো আমার মনে হয় এগুলো ডিসকাশন, এগুলো যদি আপনি নাও আমার ট্রেনিংটা নেন, আপনি যদি নিজে পড়েন, একটু চিন্তা করেন, আরে এভিডেন্স অফ কন্ট্রাক্ট কি হতে পারে, আইদার এপিআর হতে পারে, নাহলে পলিসি বন্ড হতে পারে, তাই না? ঠিক। If complex language is used to word a certain policy document and it has given rise to the ambiguity, how will it generally be constructed? এই সব বদমাইশিগুলো কারা করেছে বুঝতেই পাচ্ছেন, এটা এলআইসির জন্য এইটা বানানো হয়নি। এই সবগুলো আপনারা যদি প্রাইভেট কোম্পানি একটা বন্ড পান, আপনি পাগল হয়ে যাবেন, মানে এত বড় বন্ড, মানে আর তার যত বদমাইশি পয়েন্ট গুলো, সেগুলো সব লাস্টের দিকে ছোট ছোট অক্ষরে থাকে। এলআইসির পলিসি বন্ড তো খুব ছোট্ট, আর আমার কিচ্ছু লেখা নেই, লোকে দেখেছো প্রাইভেট কোম্পানিতে পলিসি করেছি, বাস ওর মধ্যে দেওয়া আছে। সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে
এই রুলটা করা হয়েছে যে যেখানে অ্যাম্বিগুইটি অফ সেন্টেন্সেস থাকবে সেখানে ইনসিওরড অর্থাৎ যিনি পলিসি করেছেন তিনি এর বেনিফিটটা পাবেন। ঠিক আছে। এটা উঠে যায় কেন ভাবা, আমি স্ক্রিন টাচ করছি। অ্যাকসেপ্ট। আমরা 6টা প্রশ্ন করলাম, এবার 7 নম্বরে যাচ্ছি। আসলে বড় করে দিলে ছোট হয়ে গেল তো আবার। With regard to misstatement of age, select the valid option. 1 হচ্ছে an understatement of age will result in the original policy being reissued for reduced amount. 2, an overstatement of age will usually result in a refund of premium payment. এর মধ্যে দেখুন খেয়াল করে 1 and 2 অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা ঠিকই, যে সত্যি তো আন্ডারস্টেটমেন্ট করবে কেন, সেটা তো ফ্রড করছে না। অবশ্য যদি সে ইচ্ছাকৃত না করে, এখানে লিখেছে 1 and 2 ঠিকই, যে দুটোই মানে 3 নম্বর পয়েন্টটা ঠিক। দুটোই অ্যাপ্লিকেবল। কার্যক্ষেত্রে কি করি, কার্যক্ষেত্রে যদি ওভার স্টেটমেন্ট অফ এজ হয়, মানে বয়স হয়তো তার 45, সে লিখেছে 50, যদি এরকম হওয়ার চান্স খুব কম, সেক্ষেত্রে আমরা এই যে টাকাটা ওটা এক্সচার্জ হিসেবে থেকে যায় পলিসিতে, অর্থাৎ যে পেমেন্টটা বাড়তি নেওয়া হচ্ছে সেইটা কিন্তু পেমেন্ট ফেরত দেওয়া হয়। আর understatement age will result in the original policy being reissued for reduced amount। আমি জানি না এরা কেন 3 দিয়েছে, কিন্তু এলআইসি তে তো আমি দেখি না। এলআইসি তে কি করে, যদি আন্ডারস্টেটমেন্ট অফ এজ করে তখন এক্সট্রা প্রিমিয়ামটা না চেয়ে নেওয়া হয়। কিন্তু এখানে হ্যাঁ, কিন্তু যেহেতু এটা ওভারঅল আমরা যে পরীক্ষাটা দিচ্ছি এটা তো এলআইসির জন্য না, এটা আইআরডিএ বেস, তো আইআরডিএ নিয়ম অনুযায়ী পলিসিটা রিডিউস ফর্মে আবার আসার দরকার, সেই জন্য এটা 3 নম্বরটা 1 and 2 দুটোই কারেক্ট। আচ্ছা, একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যদিও এগুলো হিট অ্যান্ড মিস সিস্টেম, সেটা হচ্ছে যে 4টে যদি অ্যান্সার থাকে তাহলে বোথ দা কারেক্ট, বোথ দি রং, এরম যদি থাকে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এগুলো কারেক্ট হয়। আবার বলছি, বোথ দি কারেক্ট বা বোথ দি রং থাকলে ওটা, আর না হলে যদি বোথ দি কারেক্ট বোথ দি রং না থাকে অথচ আপনি অ্যান্সারটা বুঝতে পারছেন না, বোকা বোকা লাগলেও যে অ্যান্সারটা সব থেকে বড় হয় সেটাই কারেক্ট হয়। এটা আমরা দেখেছি, কারণ এখানে একটা সমস্যা আমি যেটা দেখছি, এই যে প্রশ্নগুলো এগুলো খুব সোজা সোজা আর খুব ছোট্ট ছোট্ট অ্যান্সার, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় কিছু কিছু অ্যান্সার খুব বড় হয়, আমরা দেখেছি সেই বড় অ্যান্সারটাই কারেক্ট হয়, এটা আমরা দেখেছি। আচ্ছা, 8 নম্বরটা, which of the following is not a part of standard policy document? দেখুন, পলিসি শিডিউল, স্ট্যান্ডার্ড প্রভিশন, পলিসি স্পেসিফিক প্রভিশন, এগুলো কিন্তু আপনার থাকবেই। পলিসি শিডিউল মানে কি, মানে পলিসিতে কি কি বেনিফিট পাওয়া যায়, আর একটা স্ট্যান্ডার্ড পলিসি এন্ডাওমেন্ট টাইপ পলিসিতে কি কি মানে আরো প্রভিশনস আছে, কি কি রাইডার পেতে পারেন সেটা লেখা থাকবে। আর ধরুন আপনি একটা স্পেসিফিক এন্ডাওমেন্ট নিয়েছেন, তার স্পেসিফিক প্রভিশন থাকবে, কিন্তু পলিসি ফরফিচার প্রভিশনস এটা নাও লিখতে পারে, এটা স্ট্যান্ডার্ড পলিসি ডকুমেন্টে নয়, কিন্তু আমরা আবার বলছি এলআইসির ক্ষেত্রে আমরা এটাও লিখে দিই। অর্থাৎ এই প্রশ্ন অনুযায়ী 4 নম্বরটা কারেক্ট, কেন পলিসি ফরফিচার প্রভিশনটা কিন্তু is not a part of standard document, কারণ স্ট্যান্ডার্ড এতে তো শিডিউল, প্রভিশন and স্পেসিফিক প্রভিশন সেটা লেখা থাকে। give us the proof of contract between the give us the proof of contract, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি।
একই প্রশ্ন দেখুন, পলিসি বন্ড হবে 8 নম্বর, না 8 নম্বর হয়ে গেল না, 10 নম্বর হবে। 10 নম্বর খালি 9 আচ্ছা, নম্বর হয়ে গেছে। হ্যাঁ 9 নম্বর হয়, এবার খুব বড় হয়ে গেল, দাঁড়ান দেখিয়ে মাউস নিয়েই আমার বসতে হবে। আচ্ছা 10 নম্বর হবে তাই তো? 10 নম্বর। এক্সাম্পল অফ স্ট্যান্ডার্ড পলিসি প্রভিশন। একটা পলিসি প্রভিশন, এ ক্লজ precluding the death due to pregnancy of a lady who is expecting at the time of writing the contract. খেয়াল করে দেখুন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়, কেননা এ লেডি তার প্রেগনেন্সি, এটা খুব একটা স্পেসিফিক কেস, কিন্তু যদি আপনি মনে করেন এর মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ডাইজড কি আছে এর মধ্যে দেখুন, আর বাকিগুলো যদি দেখেন যে এ ক্লজ প্রিক্লুডিং সার্টেন ইলনেস, এ ক্লজ গ্র্যান্টিং সার্টেন প্রিভিলেজ টু দি পলিসি হোল্ডার, আর সুইসাইডাল ক্লজ। সুইসাইডাল ক্লজটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পলিসি প্রভিশন, অর্থাৎ কিনা সব পলিসির ক্ষেত্রেই একই থাকে, 1 বছর ক্রস করলেই, অর্থাৎ 12 মাস ক্রস করলেই সে কিন্তু সুইসাইড ক্লেম পাবে, সেই জন্য অ্যান্সারটা 2 হবে। গিভ আস অ্যান এক্সাম্পল অফ পলিসি স্পেসিফিক প্রভিশন। প্রিমিয়াম পেমেন্ট, মিসস্টেটমেন্ট অফ এজ, claim provision, a clause precluding the death due to a pregnant, এই দেখুন এইখানে আবার এখানে বলছে, এটা আমি আপনাকে কিছুক্ষণ আগে কথাটা উচ্চারণ করেছিলাম, আপনার মনে পড়ছে যে প্রেগনেন্সির সময় কি বলেছিলাম, এটা একটা স্পেসিফিক, মনে পড়ছে আগের প্রশ্নটাতে? তখন কিন্তু তলারটা আমি দেখিনি, দেখুন তলারটাতে ওইটাই লেখা আছে যে স্পেসিফিক হলে কিন্তু আবার ওইটা, জানেন না একটা প্রেগনেন্ট লেডি সে ওয়েটিং পিরিয়ডে অফ কন্ট্রাক্ট হয়ে, এটা একটা স্পেসিফিক কেস, সেই জন্য 11 নম্বরের অ্যান্সারটা 4 হবে। স্পেসিফিক হলে প্রেগনেন্ট লেডি, আর স্ট্যান্ডার্ড হলে সুইসাইড, কারণ সুইসাইডের ক্লজ সবার জন্য একই। Which one of the following forms the first part of the standard insurance policy document? অবশ্যই পলিসি শিডিউল। এবারে আপনারা একটু এগুলো দেখে নেবেন, পলিসি শিডিউলে কি কি থাকে এটা জানবার জন্য। পরীক্ষা, এই যে মজাটা হচ্ছে এই যে আমি একবার আপনাকে বলে দিচ্ছি না, পরীক্ষা যখন দিতে যাবেন দেখবেন পুরো মনে পড়বে, তার কারণ একটা জিনিস মনে রাখবেন, একটা মাথা থেকে চিন্তা করে অ্যান্সার লেখা আর 4টে অপশন থেকে একটা অ্যান্সার লেখা অনেক সোজা। আমার তো মনে হয় আমরা যে পরীক্ষা দিয়েছি তখন এইসব মাল্টিপল কোয়েশ্চেনের ফরম্যাটই ছিল না, আমাদের নিজেদের লিখতে হতো, এখন তো এক্সাম ইজ মাচ ইজিয়ার। আচ্ছা এনিওয়ে, পলিসি শিডিউলটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সিলেক্ট দি কারেক্ট স্টেটমেন্ট। The policy document has to be signed by a competent authority but need not to be compulsory stamped according to Indian Stamp Act. এটা কি কারেক্ট হতে পারে? না, কখনোই না, এটা কমন সেন্স অ্যাপ্লাই হলো, কেননা ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট নট টু বি লেখা আছে মানেই নয়, এক্স্যাক্টলি তাহলে তার উল্টোটাই কারেক্ট। দ্য পলিসি হ্যাজ টু বি সাইন্ড বাই দি কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড শুড বি স্ট্যাম্পড অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট। ঠিক আছে 2। আচ্ছা থার্ডটা কি লেখা আছে তবু পড়ে নাও। দ্য পলিসি ডকুমেন্ট নিড নট টু বি সাইন্ড বাই, আচ্ছা এটা হতে পারে, একটা কন্ট্রাক্ট নিড নট টু বি সাইন্ড। আচ্ছা ফোর্থটা কি? দ্য পলিসি ডকুমেন্ট নাইদার নিড টু বি সাইন্ড বাই কম্পিটেন্ট অথরিটি নট টু স্ট্যান্ডার্ড। মজা হচ্ছে ম্যাডাম, আপনি যদি নিজেও পড়েন এই অ্যান্সার গুলো অন্তত বুঝে যাবেন। হ্যাঁ এগুলো বোঝা যাচ্ছে। এগুলো একদমই বোকা বোকা প্রশ্ন, মানে বোকা মানে খুবই সোজা, কিন্তু ওই দিতে হয়। 14, what will happen if the insured person lose original policy bond? কি হতে পারে? ডুপ্লিকেট ইস্যু হবে। ব্যাস, এর আর বাকিটা দেখার দরকার নেই আমার মনে হয়, ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট কিন্তু করার, হ্যাঁ বলুন।
আমি রিসেন্ট একটা ফেস করেছি যাতে আপনার এলআইসির মানে আমাদের তারাতলা ব্রাঞ্চ, হুম আমার একটা নিজস্ব এলআইসি ছিল, মানে খুব পুরনো, 15 হবে এবার। 15 হবে। হুম। Which one of the following document will be issued by the insurance company on receipt of subsequent premium after first premium? অবশ্যই দেখুন এখানে একটা থাকবে রিনুয়াল। আপনারা এটা জানেন, এটার অ্যান্সার দেওয়ার দরকার নেই, আপনাদের পলিসি আছে, আপনারা জানেন প্রিমিয়াম দিলে রিনুয়াল রিসিপ্ট পাওয়া যায়। একদম। In order for the policy to acquire guaranteed surrender value, how long? এখানে একটা জিনিস বলে দিই, এই যে প্রশ্নগুলো এটা খুব অ্যাম্বিগুইটি রয়েছে, তার কারণ হচ্ছে এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু অ্যাকোয়ার করে, কিন্তু মনে রাখবেন এইটা যখন লিখেছিল তখন 3 নম্বর দেওয়া আছে 3 কনসিকিউটিভ ইয়ার্স, কিন্তু এখন সেটা ভুল। এখন এটা রিসেন্টলি আইআরডিএ মডিফিকেশন করার ফলে এটা 2 বছর হয়ে গেছে, অর্থাৎ এই আচ্ছা। অ্যান্সারটা 2 হবে, এটা 3 হবে না। ও, তার মানে 1 নম্বরটা এখানে কারেক্ট, ঠিক আছে, এটা ঠিক করেন। এবারে হচ্ছে এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখতে হয় যে পলিসির, এলআইসি পলিসির তো ভীষণ বড় প্রয়োজন। এই জন্যে কি, একটা লোকের ডেথ হয়ে গেলে তার যত টাকাই থাকুক না কেন সেই টাকাগুলো পেতে প্রচুর সময় লাগে, ইটস আ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। তো যদিও এখন ব্যাংকেও নমিনেশন করছে, কিন্তু নমিনেশন যেখানে যেখানে আছে সেখানে এই সমস্যাটা হয় না। তো নমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেখতে হবে পার্টির নমিনেশন যেন ঠিকঠাক থাকে। অনেক সময় কি মাকে নমিনি করা থাকে অথচ বিয়ে হয়ে গেছে, তখন অবশ্যই নমিনেশন শুড বি চেঞ্জড ইন ফেভার অফ দ্য ওয়াইফ, এগুলো করা দরকার। যাই হোক, এখানে প্রশ্নটা হচ্ছে ফর এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি নমিনেশন ইজ অ্যালাউড আন্ডার কোন সেকশন? এটা মনে রাখবেন, সেকশন 39, সেকশন 39 অফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938। 39 আর 38 মনে রাখতে পারলেই যথেষ্ট, কারণ দুটো 38 হবে না, ঠিক আছে, এইভাবে ম্যাডাম মনে রাখবেন, ঠিক আছে। বলবেন না। 39 38, ওকে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ দ্য পলিসি হোল্ডার উড নিড টু অ্যাপয়েন্ট অ্যান অ্যাপয়েন্টি। মনে হয় হোয়াট ইজ অ্যাপয়েন্টি? দেখুন, মাইনরকে যখন নমিনেশন করা হয়, মাইনরিটি অবস্থায় যদি মারা যায় লাইফ অ্যাসিওর্ড, তখন টাকাকে রিসিভ করবে, বিকজ মাইনর ক্যানট রিসিভ মানি, সেই জন্য মাইনরের হয়ে একটা অ্যাপয়েন্টি নিতে হয়। তাহলে ইনসিওর্ড ইজ মাইনর নয়, মাইনর ইনসিওর্ড কেন নয় আমি বলে দিই। সেটা হচ্ছে মাইনরের যখন পলিসি করা একদম ছোট বাচ্চার, তার নমিনেশন হয় না। নমিনেশন হয় একমাত্র যখন একজন অ্যাডাল্ট নিজের থেকে প্রিমিয়াম দিয়ে পলিসি করেন। কেন, এমপ্লয়ার এমপ্লয়ি স্কিম আপনারা পরে শিখবেন, যেখানে কোম্পানি তার হয়ে প্রিমিয়াম দেয় সেখানেও নমিনেশন হয় না, যেহেতু সেখানে লাইফ অ্যাসিওর্ড আর প্রপোজার আলাদা মানুষ। তাহলে কোন ক্ষেত্রে নমিনেশন হয়? একমাত্র যেখানে লাইফ অ্যাসিওর্ড আর না না না, নমিনেশন কখন করা যায়? যখন প্রথম, আমি কে মাইনর বলিনি, আমি এখন এইটাই ঢুকিনি, আমি যখন বলছি জিনিসটা ক্লিয়ার করছি। যদি একজন অ্যাডাল্ট পারসন নিজের লাইফের ওপরে অর্থাৎ পলিসি করেন, তাহলে তিনি নমিনি করতে পারেন প্রথম। এবারে নমিনি করতে গেলে কতজন নমিনি হতে পারে? নমিনি আনলিমিটেড নাম্বার হতে পারে, জেনে রেখে দিন, এখন অনেক লোককে একসাথে নমিনি করা যায়। আর এই প্রশ্নটাই বলছে কখন অ্যাপয়েন্টি লাগে। অ্যাপয়েন্টির কাজ কি? যে মাইনরিটি অবস্থায় নমিনি যদি মারা যায় লাইফ অ্যাসিওর্ড, তাহলে অ্যাপয়েন্টি উইল রিসিভ দ্য মানি। তাহলে এর অ্যান্সার হচ্ছে নমিনি যদি মাইনর হয় তখন অ্যাপয়েন্টি লাগে, নাহলে অ্যাপয়েন্টি কেন লাগে? কিন্তু আমি এতগুলো প্রশ্ন করলাম এইটার সাথে না, এর সম্পর্কীয় মানে অর্থাৎ নমিনেশন সম্পর্কীয় বলে দেবো, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটার জন্য শুধু পরীক্ষায় পাশ করার জন্য আপনাদের পড়াচ্ছি না, আপনারা এখন এই অবস্থায় আমি চ্যালেঞ্জ করতে পারি, বসে পরীক্ষা দিলে পাশ করে যাবে।
আচ্ছা, illustrate the purpose of grace period. গ্রেস পিরিয়ড মানে তো জানেন যে 1 মাস গ্রেস পিরিয়ড দেয়, 15 দিন গ্রেস পিরিয়ড দেয়। কোথায় লাগে? It grants the policy holder an additional time to pay his and her premium. ঠিক আছে? গ্রিভেন্স ফিভেন্স হেন তেন উল্টোপাল্টা লেখা আছে, ওগুলো লাগবে না। সুতরাং এটা 2, এটা আপনারা নিজেরা জানেন। গ্রেস পিরিয়ড কেন দেওয়া হয়? অ্যাডিশনাল টাইম। যখন পলিসি অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ইটস আ বাইল্যাটারাল কন্ট্রাক্ট, এখানে টাইমে আপনাকে পেমেন্ট করতে হবে। তা সত্ত্বেও আমরা একটা টাইম দিই, সেটা হচ্ছে যদি 3 মাস, 6 মাস, 1 বছরের পলিসি হয়, সেখানে আমরা 30 দিনের টাইম দিই, আর মান্থলির ক্ষেত্রে 15 দিন টাইম দেওয়া। মনে রাখবেন এটা কিন্তু সব পলিসিতে না, এগুলো এন্ডাওমেন্ট টাইপ অফ পলিসি। আচ্ছা, all the following statement are true with regards to nomination except, দেখা যাক কি কি লিখেছে। Policy nomination is not cancelled if the policy is assigned to the insurer in return for a loan. Nomination can be done at the time of policy purchase and subsequent. Yes, nomination সব সময় করায়। Nomination can be changed by making an endorsement in the policy. পলিসি যে স্ট্যান্ডার্ড যে বেরোবার পরে যা কিছু চেঞ্জেস করা হয় সেটা এন্ডোর্সমেন্টের মাধ্যমে করা হয়। মনে রাখবেন যখন আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন তখন কিন্তু এন্ডোর্সমেন্ট করা হয় না, কারণ অ্যাড্রেসটা কিন্তু একটা বিরাট জিনিস নয়। অ্যাড্রেস চেঞ্জ কিন্তু জানবেন সবসময় পলিসি মাস্টারে কারেকশন করা হয়, কিন্তু পলিসি বন্ডে এর কোনো এফেক্ট দেয় না। কিন্তু নমিনেশন, অ্যাসাইনমেন্ট, এগুলো যখন, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো পলিসির ওপর এন্ডোর্সমেন্ট করতে হয়। তাহলে এটাও ঠিক। এ নমিনি হ্যাজ ফুল রাইট অন দ্য হোল অফ দ্য ক্লেম। এটা আপনারা নিজেরাই জানেন যে নমিনির রাইট কখন আসে ম্যাডাম? আপনাকে জিজ্ঞেস করিনি, কখন আসে নমিনির রাইট? যখন ইন্স্যুরার থাকবে না তখন আসবে। এক্স্যাক্টলি, যখন থাকবে না। আর এখানে বলছে হোল অফ দ্য ক্লেম। না, এটা তো ঠিক না। তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, যতক্ষণ অবধি বোঝা গেছে। আবার আমরা কত নম্বর ঢুকবো এবারে? 21। আচ্ছা, আমি ওপর থেকে মাউসটা দিতে বলি, মাউস না দিলে একে টাচ করলেই গন্ডগোল করে দিচ্ছে। হ্যাঁ, কতটা উঠে গেল। হ্যাঁ, when is a policy deemed to be lapsed, এটা আপনারা নিজেরাও জানেন। পলিসি কখন ল্যাপস হয় ম্যাডাম? প্রিমিয়াম না দিলে, প্রিমিয়াম পেড না হলে। if the premium are not paid on the due date, if the premium are not paid before the due date, if the premium, আচ্ছা এখানে মনে রাখবেন নট পেড অন দ্য ডিউ ডেট মানে এটা কিন্তু ঠকানো প্রশ্ন। অবশ্যই এটা পুরোটা পড়লে বুঝে যাবে, কেন ডিউ ডেটের পরে কি দেয়? গ্রেস পিরিয়ড দেয়, সেই জন্য এটা ঠিক অ্যান্সার না। আর বিফোর তো প্রশ্নই নেই। আর পলিসি সারেন্ডারটা ল্যাপসের কোনো ব্যাপার নেই। তাহলে ইফ দ্য প্রিমিয়াম হ্যাজ নট বিন পেড ইভেন আফটার দি এক্সপায়ারি অফ গ্রেস পিরিয়ড। সেই জন্য বলেছি যে আপনাদেরকে যদি আপনারা নিজেরাও পড়েন, আপনারা দেখবেন অন্তত 60% অ্যান্সার বুঝতে পারবেন, কিছু কিছু বোঝা যায় না। সেই জন্য আপনাদের বলে রেখেছিলাম কি আপনারা যদি পড়েন আর প্রশ্ন করেন তাহলে অনেকগুলো টাইম বাঁচানো যায়, কিন্তু আপনারা দুজনেই পড়েন। Construct a situation that would inquire evidence of insurability at revival.
It has been a week since the policy has lapsed. Policy has been lapsed for more than a year. দেখুন, এক সপ্তাহ যদি কেউ পলিসি ল্যাপস করে তখন তার ইন্স্যুরেবিলিটি প্রুফ করতে হয় না। তখন আচ্ছা, রিভাইভাল মানে হচ্ছে যখন অনেক দিন পলিসি চলেনি। আর রিভাইভালের মধ্যে যদি 1 বছরের বেশি হয়ে যায় তখন কিন্তু আপনাকে, যদি কেসটা মেডিকেল কেস হয় তাহলে তখন মেডিকেল করতে হবে, ইভেন যদি স্পেশাল মেডিকেল থাকে সেগুলো আবার করতে হবে। তাহলে মনে রাখবেন 1 বছরের বেশি ল্যাপস হয়ে গেলে তাহলে আপনাকে পুরো এভিডেন্স অফ ইন্স্যুরেবিলিটি মানে আবার সব মেডিকেল ফেডিকেল করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন, 1 বছরের বেশি যার জন্য কোনো পলিসি ল্যাপস করতে হয় না। আর পলিসি হ্যাজ বিন ইন ফোর্স ফর এ ইয়ার, এটা তো নয়, লোনের সাথে ইন্স্যুরেবিলিটির কোনো ব্যাপার নেই। সুতরাং 2 নম্বরটা কারেক্ট, বোঝাই যাচ্ছে। তাহলে অ্যান্সারটা কি না, কখন ইন্স্যুরেবিলিটির প্রমাণ লাগবে? যখন ল্যাপস ফর মোর দ্যান এ ইয়ার। কনস্ট্রাক্ট এ ভ্যালিড argument in favor of policy loan. A loan of any amount can be obtained easily. কখনোই না, আপনার তো একটা এনি অ্যামাউন্ট তো হবে না, আপনার তো একটা ডেফিনিট অ্যামাউন্ট হবে। ইনসিওর্ড ক্যান ডিসাইড দি টার্মস অ্যান্ড কন্ডিশন অফ লোন। হতে পারে যে পলিসি হোল্ডার সে টার্মস অ্যান্ড কন্ডিশন ডিসাইড করে? কখনোই না। There is no legal obligation to repay the loan. No collateral is required. মনে রাখবেন, কোল্যাটারাল তো অবশ্যই লাগে। কোল্যাটারাল কি লাগে? পলিসি বন্ডটা লাগে। আচ্ছা, কিন্তু কোনো লিগাল অবলিগেশন নেই কি রিপেমেন্ট অফ লোন করতে হবে। আপনারা অনেকেই জানেন যখন অবস্থা টাইট হয় তখন আমরা লোনের ইন্টারেস্ট দিয়ে যাই, লাস্টে লোনের ইন্টারেস্টও দিই না, পলিসি নষ্ট হয়ে যায়, কিন্তু কোনো তার জন্য কোনো লিগাল অবলিগেশন নেই, তাই তো? Select the correct statement with regards to grace period. Choose the most appropriate option. এখানে মনে রাখবেন choose the most appropriate option. এই অ্যান্সার গুলো খতরনাক হয়, কাছাকাছি দিয়ে দেয়। The standard length of grace period is 1 month or 31 days. The standard length of the grace period is 1 quarter. কখনোই না। The standard length of grace period is 1 week. কখনোই না। The standard length of grace period is 1 fortnight. না, অ্যাকচুয়ালি যে স্ট্যান্ডার্ড আপনি জানবেন যে একমাত্র মান্থলি মোড এখন দেওয়া যায় না এমনিতে, এটা ইসিএস করতে হবে, ব্যাংক থ্রু কাটে। তাহলে আমাদের কাছে এমনি দেওয়ার অপশন কি হলো? কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি। এই 3টে ক্ষেত্রেই হচ্ছে 31 days or 1 month। 31 daysটাই এখন ধরেছে, কেননা সেক্ষেত্রে নাহলে তো ফেব্রুয়ারি তো 28 দিনে মাস শেষ হয়ে যায়। তাহলে 31 days, হ্যাঁ, এটাই 1 month or 31 days। কিন্তু মনে রাখবেন whichever is কি লোয়ার, সরি whichever is bigger, কেননা ফেব্রুয়ারিতে কিন্তু 28 দিনেতে হবে না, 31 দিন দেয়। তো 1 নম্বরটা, which one of the following alteration will be permitted by an insurance company? alteration মানে চেঞ্জ করা। পলিসি অল্টারেশন হয়, কি কি অল্টারেশন হয় দেখা যাক। স্প্লিটিং আপ অফ পলিসি ইন্টু 2 or more policies, extension of policy premium term, change of policy from with profit to without profit, increase the sum assured। দারুণ প্রশ্ন, এটা আপনাদের বোঝার জন্য। মনে রাখবেন এটা হচ্ছে একটা গার্ডারের ঠিক রিভার্স। একটা গার্ডার কে টানলে বড় হয়, কিন্তু একটা গার্ডারের সাইজকে আপনি চেপে ছোট করতে পারেন না। এটা রিভার্স বলছি কেন? আমাদের ক্ষেত্রে ঠিক গার্ডারের উল্টো, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ছোট করা যায়, বড় করা যায় না। আপনি 35 বছরের টার্মের পলিসি করে ইচ্ছা করলে পরে চেঞ্জ করে 30 বছর, 25 বছর, 15 বছর
যত খুশি কমানো যাবে না, মিনিমাম টার্ম নামানো যায়, কিন্তু কখনো 12 বছরের পলিসি করে পরে 35 বছর করা, 12 থেকে 13ই করা যায় না, কিন্তু 13 থেকে 12 করা যায়, 1 নম্বর। আর কখনো উইথ প্রফিট কে উইদাউট প্রফিট করা যায় না। উইথ প্রফিট উইদাউট প্রফিট কি, এগুলো পরে আরো জানবেন। উইথ প্রফিট মানে বোনাস স্কিম, বোনাস স্কিমকে হঠাৎ উইদাউট প্রফিট পার্টি বা চাইবে কেন, এটা করা যাবে কেন, এটা করা যায় না। আর মনে রাখবেন সাম এশিওরকে বাড়ানো যায় না। আপনি 50 লাখ টাকার পলিসি করেছেন, ওটাকে কমিয়ে 10 লাখ করা যায়, কিন্তু 10 লাখের পলিসি করেছেন সেটা বাড়িয়ে কখনো 50 লাখ করা যায় না। তাহলে অ্যান্সার কি হবে? আচ্ছা হ্যাঁ, স্প্লিটিং আপ অফ পলিসি ইন্টু 2 or more পলিসি, এটা করা যায়, এটাও করা যায় কিন্তু শর্ত সাপেক্ষে। মনে করুন আমাদের যে এই মুহূর্তে সব থেকে বেশি চলে জীবন লাভ পলিসি বা জীবন উমং পলিসি, এগুলো মিনিমাম সাম এশিওর হচ্ছে 2 লাখ টাকা। এবার মনে করুন আপনি একটা 1 কোটি টাকার পলিসি করেছেন, আপনি বললেন আমাকে এটা 50টা 2 লাখের পলিসিতে ভেঙে দাও, করা সম্ভব, কিন্তু কখনোই 100টা 1 লাখের পলিসিতে করা যাবে না, কারণ মিনিমাম যে সাম এশিওরটা পলিসি বন্ডের সেটা রাখতে হবে। কিন্তু স্প্লিটিং করা যায়, যদিও এগুলো কেউ করে না, 34 বছর চাকরি করছি কেউ আজ অব্দি করেনি, কিন্তু করা যায়। আপনি ইচ্ছা করলে আপনি নিজে একটা 2 কোটি টাকার পলিসি করেছেন, আপনি চিন্তা করছেন দূর আমি চালাতে পারছি না, এত বড় পলিসি, আমি ছোট করে নিই, ছোট করে নিলেন, 4টে 50 লাখ করে নিলেন, করে নিয়ে হয়তো আপনি 2টো বন্ধ করে রাখলেন, পেড আপ করলেন, 2টো চালালেন, এটা করা সম্ভব। যার জন্য আমরা যে জীবন উমং পলিসি স্প্লিট করে দিতে বলি। আচ্ছা 26, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সারেন্ডার ভ্যালু। ম্যাক্সিমাম কম্পেনসেশন available under policy, না। Cash value associated with the policy in case of the premium have been paid for 3 years at least। এই যে ম্যাডাম এই যে 3 years গুলো লেখা আছে, এগুলো না সব 2 years হয়ে যাবে। এগুলো সব 2 ইয়ার্স হয়ে যাবে। হ্যাঁ ওই যে তখন ওখানে চেঞ্জ করেছিল, এটা 2 years, কিন্তু ওই এক্সামে শিটে যদি 3 ইয়ার্সই থাকে তাহলে এটাই অ্যান্সার লিখবেন। ওকে, মানে আমি আপনাদের পড়াচ্ছি বলে আমি কারেক্ট করে দিচ্ছি, কিন্তু যদি এটা বুঝতে থাকে পেরেছি। এটাই তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বাকিগুলো তো অ্যাপ্রোপ্রিয়েটই না। ওকে, আচ্ছা 27 নম্বর, হাউ মেনি পার্সন ক্যান বি নমিনেটেড। এখানে আমি বলেছিলাম, কি বলেছিলাম ম্যাডাম বলুন তো, না দেখে বলুন অ্যান্সার। নমিনি অনেক করা যায়। এক্স্যাক্টলি, 1 or more than 1, যত খুশি। ডেসক্রাইব দ্য পারপাস অফ নমিনেশন, এগুলো সব পারবেন খুব সোজা। টু ট্রান্সফার দ্য রাইট অফ পলিসি, কখনো না। পলিসি রাইট যায়, যদি পরে না পাই আমি বলে দিই অ্যাসাইনমেন্ট করলে, অ্যাসাইনমেন্ট করলে রাইটটা চলে যায়। রাইট মানে আপনি বিক্রি করে দিচ্ছেন আপনার রাইটটা। নমিনেশন তো এটা তো একটা ভালোবেসে একজনকে দিচ্ছেন যে আমি যদি মরে যাই তাহলে সে যাতে টাকা পায়। টু অ্যাপয়েন্ট এ পারসন টু রিসিভ দ্য মানি, রিসিভ দ্য পলিসি মানিজ ইন দ্য ইভেন্ট অফ দ্য লাইফ অ্যাসিওরড ডেথ, ঠিক আছে। আর নমিনেশনের পারপাস নিশ্চয়ই সারেন্ডার না। টু ক্রিয়েট অ্যান এস্টেট ওনার, নমিনেশনের পারপাস হচ্ছে আমি মারা গেলে টাকাটা যাতে সে পায়। নমিনি পায়। অ্যাসাইনমেন্ট আমি একটু বলে দিই, হয়তো পরে আসবে, তাও আমি বলে দিই। অ্যাসাইনমেন্ট মানে ধরুন আপনি একটা লোন নিচ্ছেন, তখন পলিসিটাকে ব্যাংক থেকে লোন নিলে ব্যাংকে অ্যাসাইন করতে হয়, এলআইসি কে করলে এলআইসি থেকে নিলে এলআইসি কে অ্যাসাইন করতে হয়, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট করলে আচ্ছা আর একটা অ্যাসাইনমেন্ট হয়, এইগুলো পরে আপনাদের যেহেতু বড় সেল করতে গেলে জানতে হবে যে লাভ অ্যান্ড অ্যাফেকশনেটে অ্যাসাইনমেন্ট করা যায় বাবা মাকে, বা বাবা মা করতে পারে ছেলেকে। হ্যাঁ সেক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় একজন ভদ্রলোক পলিসি করতে চাইছেন, কিন্তু তার এত বয়স হয়ে গেছে, অথচ তার মানে রিকোয়ারমেন্ট অফ পলিসি হচ্ছে টু গেট এ গুড রিটার্ন। তখন কি করি আমরা, আমরা বলি যে আপনি একটা কাজ করুন, আপনার ছেলে বা মেয়ের নামে পলিসিটা করে নিন, কারণ তার রিস্ক কভারেজটা ম্যাটার করছে না, তার কাছে মেন হচ্ছে রিটার্নটা। আপনি ছেলে বা মেয়ের নামে পলিসিটা করে নিয়ে ডে 1 যেদিনই পলিসি বন্ড বেরোবে সেই দিনই ওরা অ্যাসাইন করে দেবে আপনার ফেভারে। কোন কন্ডিশনে? লাভ অ্যান্ড অ্যাফেকশন। তাহলে পলিসি যদি ম্যাচিওর করে বা পলিসিতে যে কোনো ধরনের ক্লেম হয়,
টাকাটা কিন্তু আপনিই পাবেন এবং সইও আপনাকেই করতে হবে, অর্থাৎ কন্ট্রোলটা আপনার হাতে চলে এলো। বুঝতে পারলাম? ওকে। সেই জন্য লাভ অ্যান্ড অ্যাফেকশনেটে অ্যাসাইনমেন্টটা আমাদের খুব ভালো করে শিখতে হবে, পরে এগুলো আরো শেখাবো। ডেসক্রাইব দি পারপাস অফ অ্যাসাইনমেন্ট। ওর বাবা এসে গেছে, সুন্দর, আপনাদের অলরেডি বলে দিয়েছি। টু ট্রান্সফার দ্য রাইট অফ পলিসি, বলে দিয়েছি তো এক্ষুনি, হ্যাঁ। এটা আর বলার কোনো দরকার নেই। অ্যাসাইনমেন্ট করা হয় টু ট্রান্সফার দ্য রাইট, নমিনেশন করা হয় মরে যাওয়ার পর টাকা পায়। ইলিটারেট কি ইলাস্ট্রেট দ্য প্রসেস involved in ordinary revival of policy. Write a new policy whose date of commencement is within 2 years is useless. Illustrate the process involved in ordinary revival. Ordinary আছে, স্পেশাল আছে, এগুলো পরে শিখবেন। কিন্তু রিভাইভাল মানে কি? পেমেন্ট অফ এরিয়ার উইথ ইন্টারেস্ট, তাই তো? আচ্ছা, একটা জিনিস কিন্তু, পে দা প্রিমিয়াম এরিয়ার্স ইন ইনস্টলমেন্ট, এটা কিন্তু মনে রাখবেন, এটাও কিন্তু একটা রিভাইভাল প্রসেস, কিন্তু এটাকে বলে ইনস্টলমেন্ট রিভাইভাল, সেই জন্য এই অ্যান্সারটা এখানে কারেক্ট নয়। গেট এ লোন অন ল্যাপস পলিসি অ্যাজ এ কনসিডারেশন অফ রিভাইভাল পারপাস, এটাকে বলে লোন কাম রিভাইভাল, এটাও একটা রিভাইভাল পারপাস। কিন্তু এখানে অর্ডিনারি রিভাইভাল যখন বলছে তখন এটাও কারেক্ট না। অর্ডিনারি রিভাইভাল হচ্ছে তাহলে এরিয়ার উইথ ইন্টারেস্ট। বুঝতে পারলাম? তার মানে 3 নম্বরটা হচ্ছে লোন কাম রিভাইভাল, এটাকে বলে, আর 4 নম্বরটাকে বলে ইনস্টলমেন্ট রিভাইভাল। আর আমাদের যেহেতু প্রশ্নটা কোনটা অর্ডিনারি রিভাইভাল, তাহলে 2 নম্বরটা পেমেন্ট অফ এরিয়ার উইথ ইন্টারেস্ট। Which one of the following document is not accepted as standard age proof? বলুন কোনটা, বলার অপেক্ষা রাখে? না না, কোনটা হবে? হরোস্কোপ। হ্যাঁ, কিন্তু আপনি জানেন, আমি আসলে, আমরা একটা প্রাগৈতিহাসিক যুগের মানুষ। আমি যখন জয়েন করেছিলাম তখন ফ্যামিলি হরোস্কোপ, তখনকার দিনের লোকের মেন্টালিটি আলাদা ছিল 30 বছর আগে। ফ্যামিলি হরোস্কোপ যেটা একদম পুরনো, সেইটাকে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড নিতাম, মানে ধরাও তো, ওটা ধরাও তো, কেন ওটা কারেক্টই হয়, ওতে কেউ জল মেশাতোই না। ওরে বাবা, ফ্যামিলি হরোস্কোপ মানে একদম অরিজিনাল। যাই হোক, এখন আর এসব হয় না, এসব দিনও চলে গেছে। 32, which one of the following statement is correct with regard to anti selection? মনে রাখবেন, anti selection হচ্ছে সিলেকশনের উল্টো। Anti selection is a process used by the insurance company to ensure it does not end up selecting unethical agent. না না, unethical এজেন্টের জন্য অ্যান্টি সিলেকশন। অ্যান্টি সিলেকশন ইজ দ্য টেন্ডেন্সি অফ পিপল হু সাসপেক্ট অর নো that their chance of experiencing a loss is high to seek out the insurance eagerly and to gain in the process. বুঝতে পেরেছেন? মানে ও বুঝতে পেরেছে, একদিন ধরে সুদীপ্তা পলিসির কথা বলছে, করেনি, একদিন হঠাৎ দেখেছে মুখের মধ্যে একটা বড় ফোঁড়া হয়েছে, আর ডাক্তার বলছে হতে পারে এটা ক্যান্সার, সঙ্গে সঙ্গে 10 বার করে ফোন করছে, এই আমার পলিসিটা বলেছিলেন না, ওটা তাড়াতাড়ি করে দিন। এই জন্য আপনারা দুজনেই জেনে রেখে দিন, যে পার্টি প্রথমে করতে চাইবে না সেই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের ক্লায়েন্ট। যে পার্টি খুব সহজে নিয়ে নেবে, একবার কিন্তু ভাববেন যে ঠিকঠাক আছে তো, কারণ আপনারা প্রথম করতে গিয়ে দেখবেন দূর লোকে না বলছে, আরে যারা না বলে তারাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের প্রসপেক্ট। কারণ সে যদি হ্যাঁ বলে, আইদার সে আগে পলিসি করে নিয়েছে, আর অথবা তার মধ্যে কোনো গলত আছে। আবার আমি বলছি, এই যে প্রশ্নটা অ্যান্সারটা দেখুন, অ্যান্টি সিলেকশন ইজ দ্য টেন্ডেন্সি অফ পিপল, বদমাস লোক সে কি ভাবছে, হু সাসপেক্ট অর নো, মানে তার ডাক্তার বলে দিয়েছে, দেয়ার চান্সেস অফ এক্সপিরিয়েন্সিং ইজ এ লস, মানে মরে যাবে, ইজ ভেরি হাই, মরার চান্স বেশি,
to seek out the insurance eagerly and to gain in the process. বোঝা গেছে? যার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটাকে বলে আন্ডাররাইটিং। আন্ডাররাইটিং ইজ আ প্রসেস থ্রু হুইচ উই সিলেক্ট যে এই লাইফটা নেব কি নেব না। হু অ্যামং, এখন আপনি ভাবছেন কি ঝামেলায় পড়লাম, কিন্তু না, জেনে রাখবেন লাইফ ইন্স্যুরেন্স ইজ আ অ্যাডভান্স লেভেল অফ সেভিংস। এখানে কিন্তু ডেথ ক্লেম হয়। এই যে আমার একটা ক্লেম হয়েছে, আপনাদের বলেও ছিলাম, ওই ভদ্রলোক মনে আছে, মনে ইনভেস্টিগেশনও সেভাবে হয়নি, ওর এমনি পেমেন্ট হচ্ছে। ওই করোনায় মারা গেছে, বলেছিলাম একটা প্রিমিয়াম দিয়ে 25 লাখ টাকার পলিসি। সেখানে কি তাহলে অ্যান্টি সিলেকশন হয়েছিল? না, সে তো বেচারি মরে গেছে করোনা, সে কি করবে? কিন্তু সে যদি ক্যান্সারে মারা যেত তাহলে কি হতো? বিশাল ঝামেলা হতো, ক্লেম রেপুটেড হয়ে যেত যে পলিসি করার 1 মাস এবং 3 মাসের মধ্যে ক্যান্সারে মরেছে, মানে সে একদম ফলস মেরেছে, বুঝতে পেরেছে? মানে সে হচ্ছে এই অ্যান্টি সিলেকশনে পড়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্টে মারা গেল বা এই করোনায় মরে গেছে, এরকম ধরনের মরছে, এগুলো কিছু না, পরদিনও মরে। হু অ্যামং দ্য ফলোইং ইন্ডিভিজুয়াল আর কনসিডার্ড অ্যাজ হাই রিস্ক বাই ইন্স্যুরেন্স কোম্পানি? Choose the most appropriate one. Individual who regularly consume pan parak কি টিটোটলার মানেটা কি রে বাবা, তাই জানি না। Individual who are under the influence of sedative and other stimulant. Individual who consume non-vegetarian food regularly. কোনটা ঠিক হবে? বলুন। প্রথমটা। হ্যাঁ, প্রথমটা। না না রে ভাই, তাহলে আর পলিসি করতে হবে না। পান পান মশলা, পান মশলা জন্য কিছু হয় না। কেন, ক্যান্সার তো হতে পারে, হতে পারে, প্রবাবিলিটি। কিন্তু দাদা এটা ইন্ডিয়া, এখানে ওই সেদিন আমি বলছিলাম যে সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, তো সবাই খাচ্ছে, আমরাও জানি, ক্লেম দিয়ে দিই। কিন্তু ধরুন যে সেডেটিভ নেয়, সেটা ঠিক। প্রশ্নটা পড়ুন, ইন্ডিভিজুয়াল হু আর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সেডেটিভ, মানে ড্রাগ নেয়, ঠিক। সে ভালো না পান পড়াক ভালো? আমার বাবা পান পড়াক ভালো। ঠিকই, ড্রাগ অ্যাডিক্ট, সেটা ঠিক। এখানে ড্রাগ অ্যাডিক্ট আছে, এখানে বলছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, কত নম্বর অবধি হয়েছে? 34 হবে। Who among the following is likely to be exposed to the health hazard in his her occupation? Yoga instructor, film stunt, dancer in night club, person exposed to mining dust. বলুন ম্যাডাম। মাইনিং ডাস্ট বোঝাই যাচ্ছে। মানে যদি তার আগে হতো তাহলে আমি ভেবেছি ফিল্ম স্টান্টটাই বলবো। আমি প্রথম যখন পড়ছিলাম আমি ফিল্ম স্টান্ট বলতাম, কিন্তু আমি পরে দেখলাম বাপরে বাপ, মাইনিং ডাস্টও আছে। সুতরাং এক্সপোজ টু মাইনিং ডাস্ট ইজ বলে, কেন ফিল্ম স্টান্ট যারা করে তাদের রিস্ক আছে ঠিকই, তাদের অ্যাকচুয়ালি তাদের থেকে এটা আরো ডেঞ্জারাস, তাই না? হু অ্যামং, এই জায়গাগুলো একটু খেয়াল করবেন। হঠাৎ আপনি দেখলেন ফিল্ম স্টান্ট, আপনি জানেন স্টান্টম্যানের খুব প্রবলেম, আপনি টুক করে 2 লিখে দিলেন, সেটা হলে ভুল হয়। ওইটা আপনাকে পুরো, যখনই দেখবেন এই যে হু অ্যামং দ্য ফলোইং ইজ লাইকলি টু বি এক্সপোর্ট, মানে যেখানে চয়েসের ব্যাপার আছে না, সেখানে ওরা কাছাকাছি দিয়ে দেয়। Who among the following is likely to be exposed to accidental hazard in his occupation? Choose the most appropriate. সব কটা পড়বেন। মেডিকেল প্রফেশন, ট্যুরিস্ট গাইড, ডেমোলিশন এক্সপার্ট, মার্কেটিং এক্সিকিউটিভ। এটা তো সোজা দিয়েছে, কোনটা হবে?
কোনটা হবে ম্যাডাম? 3 নম্বরটা। ডেমোলিশন যে করে সে ধুম করে পড়ে যেতে পারে বাড়ি ভাঙতে ভাঙতে। তার মানে কি এদের পলিসি হয় না, হয় এক্সট্রা দিয়ে হয়। implies that if the life assured dies from a specific cause with a given period, only a decreased amount of death benefit may be payable. Mortality implies that if the life assured dies from a specific clause within given period, এখন না লিয়েনটা না তুলে দিয়েছে, তো আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা যেহেতু পড়ছেন। আগে ছিল এই লিয়েনের অপশন, লিয়েন মানে এখানে দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন লিয়েনটা কারেক্ট, এটা আপনাকে বোঝাতে হবে, এটা আপনারা পারবেন। এখানে হচ্ছে যে implies that if the life assured dies within a specific case within a given period, only a decreased amount of death benefit may be payable. মনে করুন আগে এরম হতো যে কথার কথা এর গল ব্লাডার অপারেশন হয়েছে, বলা হতো যদি 6 মাসের মধ্যে মারা যায় তাহলে এর পলিসি যদি 50 লাখের হয় তাহলে 25 লাখ পাবে। তাহলে এই যে স্পেশাল একটা করে দিল, এটাকে বলে লিয়েন, মানে পলিসিটা একদম অ্যাকসেপ্ট না করে ইন লিয়েন, একটা কথা আছে ইন লিউ অফ, লিউ থেকে লিয়েন। আর এই জিনিসটা মনে রাখবেন এখন আর কাজে লাগে না, এখন আমরা নিই না। আগেকার দিনে এরকম নিয়ে নেওয়া হতো, বলা হতো লিয়েন দেওয়া হলো যে যদি এর মধ্যে কিছু হয় তাহলে আপনি 50% পেমেন্ট পাবেন, তাহলে এখানে অ্যান্সারটা লিয়েন হবে। এটা নিয়ে মাথাঘামি লাভ নেই, কারণ লিয়েন জিনিসটা উঠে গেছে, এখন আর লাগে না। খালি পরীক্ষার জন্য মনেই থাকবে এই প্রশ্ন এলে এই অ্যান্সার, প্রশ্ন এটাই আসলে which one of the following statement is incorrect with regards to numerical rating method of underwriting. So under the method, underwriter assigns the positive rating points for all negative or adverse factor. Under the method, underwriter assigns the positive points for any positive or favorable factors. Under this method, the total number of points so assigned will decide how much extra mortality rating it has been given. Under this method, if the extra mortality rating is very high, insurer may be declined. Which one of the following is incorrect? তাই আমি ভাবছি, দেখুন under this method, underwriter assigns positive rating point and negative, এটা কারেক্ট। আমি তাই ভাবছি যে কিভাবে দুইটা কারেক্ট লিখছে, তারপর দেখছি ইনকারেক্টটা লিখেছে, ইনকারেক্ট মানে যে দুইটা। আচ্ছা খেয়াল করুন ফোর্থ পয়েন্টটা বলছি, ফোর্থ পয়েন্টে লেখা আছে আন্ডার দিস মেথড ইফ দ্য এক্সট্রা মর্টালিটি রেটিং ইজ ভেরি হাই, তাহলে কি হয়, ইন্স্যুরার ডিক্লাইন করবে। প্রচন্ড মোটালো, তার ইএমআর মানে এক্সট্রা মর্টালিটি এত বেশি হয়ে গেল, ডিক্লাইন হয়ে গেল, মানে ডিক্লাইন মানে পলিসিটা হবে না। আর 3 নম্বরটা কি, আন্ডার দিস মেথড দ্য টোটাল নাম্বার অফ পয়েন্টস টু বি অ্যাসাইন্ড will decide how much extra mortality. Exactly. যদি মনে করুন কি হয়, এগুলো অত জানার দরকার নেই, তবু বলে দিচ্ছি। ধরুন ফ্যামিলিতে প্রচুর ডেথ রয়েছে 45-46 বছরে, সেগুলো না নেগেটিভ মার্ক পয়েন্ট হয়, এই যখন নেগেটিভ পয়েন্ট বেশি হয়ে যায় তখন এক্সট্রা চার্জ হয়ে যায়, এটাও কারেক্ট। তাহলে 2 নম্বরটাই ঠিক নয়। আন্ডার দিস মেথড আন্ডাররাইটার অ্যাসাইন্স পজিটিভ পয়েন্টস ফর এনি পজিটিভ অ্যান্ড ফেভারেবল ফ্যাক্টরস, না। Which of the following is incorrect with regard to numerical rating of 100? দেখুন পজিটিভ পয়েন্টটা কিন্তু ঠিক আছে, কিন্তু নেগেটিভ পয়েন্টটাকেই আমরা বেশি মাথায়, মানে একটা লোকের হাত পা ঠিক আছে এটার জন্য কোনো পজিটিভ ফ্যাক্টর নয়, কিন্তু লোকটা ফ্যামিলিতে প্রচুর লোক ক্যান্সারে মারা গেছে, এটা নেগেটিভ, আমরা তখন ওই নেগেটিভটাকে নিয়ে চিন্তা করি। সুতরাং আন্ডার দিস মেথড underwriters assigns the positive points for any positive and favorable factors, না এটাকে নিয়ে মাথা ঘামায় না, আন্ডাররাইটার মাথা ঘামায় নেগেটিভ পয়েন্টস গুলো নিয়ে, ঠিক আছে। Which one of the following statement is incorrect with regards to judgment method of underwriting?
Under this method, subjective judgment is used. This method is especially used in case of complex cases. ঠিকই হয়, কমপ্লেক্স কেস মানে হচ্ছে খুব বড় বড় কেস যেগুলো ট্রিয়েটি মেথডে হয়, এগুলো জেনে রাখুন, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, শুধু শুধু মাথা বাড়ি করে এগুলো কোনো কাজের জিনিস না। In this method, the company may seek expert opinion of the medical doctor. ঠিকই আছে। In this method, the underwriter assigns positive and negative rating points to the adverse factor. খেয়াল করে দেখুন, এই যে নেগেটিভ পয়েন্ট এইগুলো হচ্ছে নিউমারিক্যাল রেটিং এ, জাজমেন্টাল রেটিং এ তাহলে এটা আসবে না, এটা হচ্ছে ঠকানো প্রশ্ন, মানে আগেরটাই দেখুন উল্টো করে দিয়েছে, তার মানে আপনাকে কিন্তু আগেরটাতেও বুঝিয়ে দিয়েছে যেখানে নেগেটিভ রেটিং পয়েন্ট, রেটিং কথাটা যখনই আসছে সেটা কিন্তু আসছে নিউমারিক্যাল রেটিং, আর এখানে যেখানে দেখুন আর সব জায়গায় কোনো জায়গায় রেটিং কথাটা লেখা নেই, 38-এর বাকি 3টে পয়েন্টে কোথাও রেটিং কথাটা লেখা নেই, কেন এটা জাজমেন্টাল মেথড, জাজমেন্টাল মেথডে রেটিংটা আসবে না, সুতরাং এটাতেই আপনার মনে থাকবে যেটার মধ্যে রেটিং লেখা আছে, জাজমেন্টের সাথে রেটিং কি করে হয়, রেটিং আসবে নিউমারিক্যালের সাথে, কারণ আমরা কমন সেন্সও জানি নিউমারিক্যাল রেটিং হয়। বোঝা গেছে ম্যাডাম? হ্যাঁ, একদম মনে রাখবেন, জাজমেন্টালের সাথে রেটিং নয়, রেটিং এর সাথে রেটিং, সুতরাং এখানে যেখানে রেটিংটা লেখা আছে সেটাই ভুল। আচ্ছা, মিস্টার বিমল ইজ 32 years old, healthy, non-smoker. এটার মানে ও ট্যাটু টলার ইন্ডিভিজুয়াল, এটার মানেটা কি আমাকেই দেখতে হবে। হু অ্যাপ্লাইজ ফর life insurance from ABC Limited Insurance Company, which one of the following statement will hold true with regard to risk acceptance of the insurance company? Risk will be accepted at ordinary rate. দেখুন, নন স্মোকার, সে বেচারি গায়ে বুঝেছি ট্যাটু করেছে আর কি, বুঝলেন? ট্যাটু করলে এক্সট্রা লাগবে না, লাগবে না, না না, সেইটাই। If my Mr. Bridges, a 40 years old individual, is perceived as substandard risk by insurance company, which one of the following statement will be hold true with regard to risk acceptance by the insurance company? আচ্ছা, অর্ডিনারি কখনোই না, কেন অর্ডিনারি না, বলে দিয়েছে সাবস্ট্যান্ডার্ড, অর্ডিনারি রেট অর্ডিনারি লোককে পাওয়া যাবে, রিস্ক উইল বি অ্যাকসেপ্টেড অ্যাট লোয়ার রেট, মানে বলতে চাইছে যে আরো কম টাকা নেবে, কখনোই না। এক সেকেন্ড, হ্যাঁ কোথায় ছিলাম আমরা, হ্যাঁ আননান লোয়ার রেতে তো হবেই না, রিস্ক উইল বি অ্যাকসেপ্টেড উইথ অ্যান এক্সট্রা, বোঝা গেছে? সাবস্ট্যান্ডার্ড মানেই এক্সট্রা নেব, আর খুব বেশি রকমের সাবস্ট্যান্ডার্ড হলে পলিসিটা ডিক্লাইন করে দেওয়া হবে, রিস্ক উইল বি ডিক্লাইন না, পলিসি উইল বি ডিক্লাইন। তাহলে এখানে কোন অ্যান্সারটা ঠিক হবে? আছেন তো দুজনে? হ্যাঁ হ্যাঁ, কোন অ্যান্সারটা ঠিক হবে? ওই এক্সট্রা যেটা 3 নম্বর আছে, এক্সট্রা উইল বি সাবস্ট্যান্ডার্ড অ্যাকসেপ্টেড। মানে এক্সট্রা। 41, what is meant by risk classification? Choose the most appropriate option. The process in which individual lives are categorized and assigned to different risk classes depending on degree of risk they pose. The tendency of people who suspect or know that their chances of experiencing a loss is high to seek out the insurance eagerly and to gain in the process. এটা তো সেই আগেরটার অ্যান্সারটা দিয়ে দিয়েছে। The process of evaluating each proposal for life assured in terms of degree of risk it represents and then deciding whether or not to grant the insurance
and on what term, এটাও কিন্তু কারেক্ট, এটাকে কেন না করছে বাবা? the process in which the applicant who are exposed to similar degree of risk are placed in the same premium class. What is meant by risk classification? Choose the most. The process in which the applicants who are exposed to similar degree of risk are placed in the same premium class. এটাও তো কারেক্ট, কিন্তু রিস্ক ক্লাসিফিকেশন মানে এই কথাগুলো ঠিক, কিন্তু রিস্ক ক্লাসিফিকেশন এতে the process in which individual lives are categorized and assigned to different risk classes. খেয়াল করে দেখুন এখানে রিস্ক ক্লাস এই একটা জায়গাতেই লেখা আছে, অর্থাৎ এই যে চারটে পয়েন্ট, এই চারটেই আমি এই জন্য বললাম চারটে কিন্তু কথাগুলো ঠিক, এই একমাত্র এই ইরেভিলেন্টটা এটা ছাড়াই 2 নম্বরটা ছাড়া। কিন্তু এখানে বলছে যে হোয়াট ইজ মেন্ট বাই রিস্ক ক্লাসিফিকেশন, তাহলে প্রথমটা ঠিক হবে। Risk classification is a process in which individual lives are categorized and assigned to different risk classes. বুঝতে পেরেছেন? মানে এটা একটা প্রসেস যেখানে দিয়ে ক্যাটাগরি 1 এ আছে 2 আছে, ক্লাস 1 এক্সট্রা, ক্লাস 2 এক্সট্রা, ক্লাস 3 এক্সট্রা, এই যে ফেলা হয় এইটাকে বলে রিস্ক ক্লাসিফিকেশন। এগুলো পুরোটা মাথায় ঢুকবে না, ঢোকাবার দরকার নেই, এই যে আমি বলে দিচ্ছি রিস্ক ক্লাসের সাথে রিস্ক ক্লাসিফিকেশন, ওইটা মনে রাখবেন, তাহলে এটা মনে পড়বে। এটা যদি 2 এতে দেয় 2 এ লিখবেন, 1 এতে লিখলে 1 এ। means that the applicant who are exposed to similar degree of risk must be placed in the same premium class. Selection of risk, anti-selection, moral hazard, equity. এইখানেও দেখুন রিস্ক ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা যদি পড়েন সেখানে দেখবেন একটা জায়গায় লেখা আছে ইকুইটি। ইকুইটি মানে এই এটা কিন্তু ওই শেয়ারের ইকুইটি নয়, ইকুইটি মানে ইকুয়ালিটি। একই ধরনের আমি বোঝাচ্ছি, ধরুন কেউ অয়েল ফিল্ডে কাজ করে, তাহলে অয়েল ফিল্ডে যারা যারা কাজ করে তাদের যে রিস্কটা সেটা সবার জন্য ইকুয়াল, সেই জন্য তাদের জন্য যদি এক্সট্রা হয় তো সবারই এক্সট্রা হবে, তাহলে ওদের সেম ডিগ্রি অফ রিস্ক ওদের, বোঝা গেছে? তাহলে 4 নম্বর, which one of the following statement, আবার ছোট হয়ে গেল, এই পরের দিন আমাকে না ইয়ে নিয়ে বসতে হবে, দাঁড়ান আবার সেই এক জিনিস হচ্ছে, পরের দিন আমার মাউস নিয়েই বসতে হবে। ও এটা এইখান দিয়ে হচ্ছে, বুঝেছি। কত নম্বরে ছিল? 42 না 43 হবে। 50টা মতো না যে করব। Which one of the following statement is correct in regard to substandard life? এখন আপনারা বুঝে গেছেন যারা সাবস্ট্যান্ডার্ড মানে যাদের ফ্যামিলিতে ডেথ থাকে, ডেথ মানে ধরুন ক্যান্সারে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে কম বয়সে, সেগুলো substandard life consists of those individuals whose anticipated mortality corresponds to standard life represented by the mortality table. Now, substandard lives consist of those individuals whose anticipated mortality is significantly lower than the standard life. Mortality is lower মানে তো better, তাহলে সে substandard কি করেছে? high standard হয়ে যাবে। Substandard life consists of those individuals whose anticipated mortality is higher than average lives. খেয়াল করে দেখুন এখানে লোয়ার মানে যদি কারোর মর্টালিটির চান্স লোয়ার থাকে তাহলে তো তার স্ট্যান্ডার্ড অফ লাইফ ইজ বেটার। তাহলে সাবস্ট্যান্ডার্ড যেহেতু বলছে তাহলে সাবস্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের থেকে নিচে, তাহলে সাবস্ট্যান্ডার্ড লাইফ কোনটা হবে? সাবস্ট্যান্ডার্ড লাইফ কনসিস্ট অফ দোজ ইন্ডিভিজুয়াল
whose anticipated mortality is higher than average lives or standard lives but are still considered to be insurable. আচ্ছা 4 নম্বরটা কি লিখেছে? Substandard life consists of those individuals whose impairment and anticipated extra mortality are so great that they could not be provided the insurance coverage at an affordable cost. এইটাকে বলে, এই যে ফোর্থ পয়েন্টটা, এটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, মানে খুব, যখন খুব সাবস্ট্যান্ডার্ড হয় তখন সেটা আমরা ডিক্লাইন করে দিই। তাহলে আমাদের 3 নম্বরটা এখানে কারেক্ট। হ্যাঁ, যে নেওয়া যাবে না, না সাবস্ট্যান্ডার্ড লাইফ আমরা প্রচুর অ্যাকসেপ্ট করি। যেমন ধরুন কারুর মনে করুন ডায়াবেটিস আছে, তাহলে কি তার পলিসি হবে না? এগুলো সাবস্ট্যান্ডার্ড লাইফ, মানে এগুলো এক্সট্রা দিয়ে অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে? মানে ডায়াবেটিস আছে বলে তাকে বাদ দিয়ে দেবেন না, তাকে আমরা ডিক্লেয়ার করে করব। 44, which of the following statement is correct with regards to declined lives? Declined life consists of those individuals whose anticipated mortality corresponding to standard life represents by the mortality. Now, declined life consists of those individuals whose impairment and anticipated extra mortality is so great. এই যে পেয়ে গেছেন তো, এটা এক্ষুনি বলেছে, এটাই এসে গেছে, so great that they could not be provided. এটাকে আমরা কি বলছি? ডিক্লাইন্ড লাইফ। মানে সাবস্ট্যান্ডার্ড লাইফ গুলোকে আমরা ডিক্লাইন করে দিই, আমরা অ্যাকসেপ্ট করি না ম্যাডাম, বুঝলেন? মনে রাখবেন, এলআইসি বা ইন্স্যুরেন্স অত সোজা জিনিস নয়। আমার কাছে এরম প্রচুর মানুষ, খুব বড় লোক, বহু কোটি টাকার মানুষ, কিন্তু তাকে পলিসি দেওয়া যাচ্ছে না। কেন? তার হার্টে প্রবলেম রয়েছে অথবা তার অন্য কোনো প্রবলেম রয়েছে, সে কিন্তু চাইছে কিন্তু আমরা দিতে পারছি না। কেন না? সে ডিক্লাইন্ড লাইফ, তার এতটাই বাজে লাইফ, তাকে নেওয়া যাবে না, পয়সা দিলেই হবে না। সেই জন্য যখন কেউ বলবে যে না করবো না, তখন তাকে, আমি সেদিন একজনকে বলে, আগে আপনি করবেন নাকি, আগে আপনি দিয়ে দেখুন আপনারটা অ্যাকসেপ্ট করে কিনা, তারপর তো আপনি নেবেন কি নেবেন না ভাববেন, কারণ আপনারটা না নেওয়ার চান্সই বেশি। এমন তাকে লড়িয়ে দিয়েছি, সে এখন মেডিকেল করতে গেছে, দেখা যাক হয় কি হয়। If an insurance company accept risk with a lien on sum assured, then what does it implies? একদম বাজে প্রশ্ন, কারণ লিয়েন জিনিসটাই উঠে গেছে। এনিওয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, জানতে হবে। Lien implies that if the life assured dies from a specific cause within a given period, only a decreased amount of death benefit will be payable. আমি জানি আপনার মনে থেকে গেছে, এটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি, মনে আছে? কিন্তু এগুলো এখন আবার সেই হাত দিয়ে দেবো, দাঁড়ান, এগুলো এখন ইউজলেস হয়ে গেছে, এগুলো আর এখন হয় না। হঠাৎ হয়ে গেল কেন বাবা? আচ্ছা, কোথায় ছিল আমরা? একটু হেজি হয়ে গেছে, আমি জানি, ঠিক করে দিচ্ছি। 46 হবে। 46. When the insurer promises to pay the insured a specific amount at the end of the term, if the insured survives the plan's entire term, then the claim is known as, পরিষ্কার জানা আছে, এটা নিয়ে চিন্তা নেই, এটা ম্যাচুরিটি ক্লেম, ম্যাচিওর্ড হয়ে গেছে, ক্লেম পাবে, ম্যাচুরিটি ক্লেম। If insurance company makes periodical payment to the insured as specific interval, মনে রাখবেন মাঝে মাঝে যে ইন্টারভ্যালে পাওয়া যায় সেটাকে বলা হয় সার্ভাইভাল বেনিফিট, ঠিক আছে? এটা মনে থাকবে, ম্যাচুরিটিতে যে ক্লেম সেটা ম্যাচুরিটি ক্লেম, মাঝে মাঝে যেটা পাওয়া যায় সেটা সার্ভাইভাল বেনিফিট ক্লেম। A life assured company paid, a life insurance assurance company paid the treatment cost to the insured during the event of hospitalization of the insured during the policy term. This is an example of what? Survival benefit payment, surrender value, rider benefit, conditional assignment. কোথা থেকে অ্যাসাইনমেন্ট হলো ভগবান? এটা হবে রাইডার বেনিফিট ক্লেম। রাইডার বেনিফিট মানে আপনি জানবেন আমাদের যে পলিসি, সেই পলিসির মধ্যে ক্রিটিক্যাল ইলনেস রাইডার দেওয়া যায়।
ক্রিটিক্যাল ইলনেস রাইডার যদি পলিসির মধ্যে আপনি দিয়ে দেন, এইবারে মনে করা যাক ভদ্রলোকের ক্যান্সার হয়েছে, তাহলে তার ট্রিটমেন্টের জন্য পেমেন্ট দেওয়া হবে তার হসপিটালাইজেশনের জন্য। সেটা তাহলে কিসের জন্য দেওয়া হলো? না, এটা রাইডারের জন্য, সেই জন্য এটাকে বলে রাইডার বেনিফিট। আর দুটো আজকে আমরা করব। কত নম্বরে ছিলাম? 49 হবে। আচ্ছা, $49 তো দেখাই গেল না, 50টা এলো আবার কোথায় চলে গেল? দাঁড়ান, এই যে, হ্যাঁ এবার ঠিক হয়েছে, পরিষ্কার হয়েছে। চল বাবা আর একটু, হ্যাঁ। ABC Insurance Company has offered an insurance plan to Mr. Krishna with a provision of survival benefit. How will the company ascertain the survival claim? Choose the most appropriate option. Claim will be ascertained as per the conditions stipulated in the policy. এইটাই হবে, কেননা যেটা বন্ডে লেখা আছে 5 বছর বাদে বাদে, আবার বলছি, claim will be ascertained as per the condition stipulated in the policy. Claim will be ascertained on the basis of date which are determined at the beginning of the contract. না, এটা মনে রাখবেন, এইগুলো লেখা থাকে বন্ডে। এই বন্ডে যে লেখা থাকে সেটাকে কি বলে? as per the, সেইটাকেই বলে কন্ডিশন। Claim will be occurred when the policyholder decides to cancel the contract. না, claim will be ascertained based on the medical and other useless কথাবার্তা। 1 নম্বরটাই কারেক্ট। 50টা কি? মিস কবিতা পারচেজ এ ক্রিটিক্যাল ইলনেস, এইটাই নিয়ে কথা চায়। ক্রিটিক্যাল ইলনেস রাইডার along with a term assurance plan from company ABC company. What will the company ascertain the claim for a critical rider? Choose the most appropriate one. Claim will be ascertained as per the condition. Claim will be ascertained based on the dates. Claim will be occurred when the policyholder decide to cancel. Now, claim will be ascertained based on the medical and other records provided by the policy in support of her claim. Miss Kavita purchased a critical illness rider along with term insurance from ABC company. How will the company ascertain the claim? আচ্ছা, how will the company ascertain the claim মানে হচ্ছে কোম্পানি কিভাবে বুঝবে যে ক্লেমটা দেওয়া যাবে কিনা। সেটা কিভাবে বুঝবে? সেটা একমাত্র পাওয়া যাবে মেডিকেল রেকর্ড যেটা দিয়েছে সেটা দেখেই তার ক্লেমটা পেমেন্ট হবে। অর্থাৎ কিনা, ধরুন যেগুলো ক্যাশলেস মেডিক্লেম না, সেক্ষেত্রে কি করতে হয়? মেডিক্লেমে বিল সাবমিট করতে হয়, তার ডিসচার্জ সার্টিফিকেট সাবমিট করতে হয়, তবে বোঝা যায় যে ক্লেমটা হয়েছে। ঠিক আছে, 51টা অবধি করে নিন। এ ইজ এ ডিমান্ড দ্যাট দ্য ইন্স্যুরেন্স should make good the promise specified in the contract. এটা ক্লেম হবে, বুঝতেই পারছেন। which one of the, ঠিক আছে, 51টা অবধি আজকের হলো।